জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার করবে অন্তর্বর্তী সরকার। এসব প্রতিষ্ঠানের সংস্কার জবাবদিহিমূলক ও কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায়ও অবদান রাখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং জুলাই গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করতে সাংবিধানিক সংস্কারের প্রয়োজন। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৬টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ অক্টোবর থেকে এর কার্যক্রম শুরু হবে। এ সময় তিনি বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে তাকে শাস্তির আওতায় আনা হবে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, ভারতসহ প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার তার যাত্রা লগ্নে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এখন সেই ফাউন্ডেশন তৈরি হয়েছে। সকল শহীদ পরিবার এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা সহ তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এই ফাউন্ডেশন গ্রহণ করছে। অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। ব্যাংকিং খাতে এই 1 মাসে বিরাট পরিবর্তন এসেছে। অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি সুদের হার বৃদ্ধি করে 9% উন্নীত করা হয়েছে। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি সহ সুলভ মূল্যে প্রান্তিক মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ চলমান রাখা হয়েছে। নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, এই 4টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাও অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অতিরিক্ত $3 বিলিয়ন, বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত $1 বিলিয়ন, জাইকা থেকে অতিরিক্ত $1 বিলিয়ন প্রদানের অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্বেগ প্রকাশ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশটির উচিত হবে এই ধরনের ধারণা থেকে বের হয়ে আসা। বর্তমান সরকার উগ্রবাদিতা সমর্থন করে না বলেও জানান তিনি। আসন্ন দুর্গোৎসবে ভারতে ইলিশ রপ্তানির ব্যাপারে সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় নেবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। আমার মনে হয় তাদের এই ন্যারেটিভটা পরিবর্তন করা প্রয়োজন। একটা যে ন্যারেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, এই ধরনের একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে। আমি মনে করি যে এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন। আর দ্বিতীয় কথা হলো যে এখানে আমরা কোনো, অন্তত আমাদের যা তথ্য তার ভিত্তিতে দেখতে পাচ্ছি না যে এখানে বিরাট উগ্রবাদীরা কোনো কিছু করে ফেলছে। যে সরকারে যারা আছেন তাদের কারোই তো এই ধরনের কোনো এজেন্ডাও নেই, এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই। কাজে তাদের আমার মনে হয় তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসাই বিদেশের সম্পর্কের জন্য ভালো। আমি বলেছি যে এটা সরকারের যে রিলেভেন্ট মিনিস্ট্রি আছে তারা সিদ্ধান্ত নেবে, আমরা তো আর মাস এক্সপোর্টের সিদ্ধান্ত নেই না। চলমান শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য সাভারের আশুলিয়ার আরও ৪৫টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে এই তথ্য জানায় শিল্পাঞ্চল পুলিশ ১-এর এসপি সরোয়ার আলম।
এছাড়া ইপিজেড সহ শিল্পাঞ্চলের বাকি পোশাক কারখানায় চলছে উৎপাদন। এদিকে গাজীপুরে সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন সচল রেখেছেন শ্রমিকরা। এছাড়া শিল্প এলাকায় বাড়ানো হয়েছে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল। অন্যদিকে সকালে কাশিমপুরের চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এ সময় বিগ বস নামে একটি কারখানায় আগুন দেয় বিক্ষোভকারীরা। পরে নিরাপত্তা শঙ্কায় বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। চলমান আন্দোলন ও বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে রক্ষায় সাভার শিল্পাঞ্চলে শ্রমিক জনতার সমাবেশের অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সভাকে কেন্দ্র করে আশপাশের পোশাক কারখানায় কয়েক হাজার শ্রমিক সমবেত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভারের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং হামিম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য একে আজাদ ও আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ সহ স্থানীয় পোশাক কারখানার মালিকরা। সভায় পোশাক শিল্প রক্ষায় সবাইকে সহনশীল হয়ে কাজে মনোযোগ দেওয়ারও আহ্বান জানানো হয়। একই সঙ্গে তৈরি পোশাক শিল্প ঘিরে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেশের অর্থনীতি সচল রাখতে মালিক শ্রমিক ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বক্তারা। যারা 500 টাকা দিচ্ছে, আমি শুনছি ওই যে হাফ প্যান্ট পরা গেঞ্জি পরে 500 টাকা দেয়, হেলমেট পরে 500 করে টাকা দেয়, অমুক ফ্যাক্টরি ডিল মেরে আয়, অমুক ফ্যাক্টরি আগুন লাগাই আয়। তাদের কাছে যদি আমরা হেরে যাই তাহলে আর তো সম্ভব না। তাহলে আজকের পরে যদি আমরা হেরে যাই তাহলে তো আর আসতে পারবো না। সমস্যা সারা জীবন থাকবে। আরো সমস্যা আছে 2-4 মাস পরে বলেন, আগে টাকা বাঁচান। আপনারা বুঝে বলেন যে ভাই গার্মেন্টসটা কয়দিন চলতে তো অর্ডার সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা আশেপাশে দেশের বাইরেও চক্রান্ত আছে, আর আসলে ক্ষতি করল না। এদিকে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। আর বিজেএমই সভাপতি জানিয়েছেন, পোশাক খাতের শ্রমিক অস্থিরতার কারণে গেল কয়েকদিনে 10 থেকে 15% ক্রেতা অন্য দেশে চলে গেছে। আগামী শনিবারের মধ্যে সব পোশাক কারখানা খুলে দেওয়া হবে বলে জানান তিনি। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তারা কথা বলেন। এই কমিটি সেটা পর্যালোচনাপূর্বক কনসার্ন যে মিনিস্ট্রি বা অথরিটি আছে তাদের কাছে সেটা পাঠাবে এবং শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো থাকবে, যেগুলো শর্ট টার্ম তাদের প্রবলেম আছে, যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য, সেগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। আমি আশা করি আজকে হয়তো বা সন্ধ্যার মধ্যে, বিকেলের মধ্যে এই ফ্যাক্টরি বেতনও ক্লিয়ার হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমার বিশ্বাস কালকে থেকে শনিবার থেকে সব ফ্যাক্টরিগুলি নিরবিচ্ছিন্নভাবে চলতে পারবে। ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক 6 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়। টাস্ক ফোর্স প্রধানত আর্থিক স্থিতিশীলতা রক্ষার্থে ব্যাংকিং খাতের বর্তমান আর্থিক পরিস্থিতি, মন্দ সম্পদ এবং প্রধান ঝুঁকিসমূহ নিরূপণ ও দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সূচক পর্যালোচনা করবে। এছাড়া ঋণের প্রকৃত অবস্থা নিরূপণ, প্রভিশন ঘাটতি নিরূপণ, তারল্য পরিস্থিতি পর্যালোচনা, নিট মূলধন নির্ণয়, সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ, সংশ্লিষ্ট ব্যাংকের মন্দ সম্পদকে পৃথকীকরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে এই টাস্কফোর্স। টাস্কফোর্সের সদস্যরা হলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী, ব্র্যাক ব্যাংক পিএলসির চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান, বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন, ZNRF ইউনিভার্সিটির অব ম্যানেজমেন্ট সায়েন্সের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ আলী এবং হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কং এর পার্টনার সাব্বির আহমেদ FCA। টাস্কফোর্সের সার্বিক কার্যাবলী সমন্বয় করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পুঁজিবাজার ও ব্যাংক খাতে চলমান সংস্কার কিভাবে আরও বেগবান ও ত্বরান্বিত করা যায় তা নিয়ে একসাথে কাজ করবে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান BSEC চেয়ারম্যান।
আরো ক্লোজলি কাজ করতে পারি, আরো কিভাবে একটা কোহেশনের সাথে আরো সামনে যে আমাদের ইম্পর্টেন্ট কাজগুলো আছে সেটা কিভাবে আরো বেগবান করতে পারি সেগুলোর ব্যাপারে আলাপ আলোচনা করতে এসেছিলাম। আমাদের সামনের যেই একসাথে অনেকগুলো কাজ আছে, পার্টিকুলারলি এখন জানেন যে আমাদের বেশ কিছু জায়গায় সংস্কার চলছে, সেই সংস্কারগুলো কিভাবে আরো ত্বরান্বিত করা যায়, কিভাবে বেগবান করা যায় সেইগুলো। পদত্যাগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI এর সভাপতি মাহবুবুল আলম। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। এদিকে মাহবুবুল আলমের পদত্যাগের পরে অতিরিক্ত সচিব হাফিজুর রহমানকে সংগঠনটিতে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 2023 সালের 2 আগস্ট 2 বছর মেয়াদে সভাপতি নির্বাচিত হন মাহবুবুল আলম। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমান নেতাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এরই মধ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে যান মাহবুবুল আলম। সাংগঠনিক বিধান মতে 120 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে প্রশাসনকে। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দাবির মুখে সদ্য নিয়োগ পাওয়া 8 জন জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জারি হয়েছে প্রজ্ঞাপন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, সচিবালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিয়োগ বাতিল হয়েছে সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী। এর আগে গতকাল নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন হওয়ার পর সচিবালয় হট্টগোল। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে জড়ো হন বঞ্চিতরা। বুধবার দুপুর 12টার দিকে নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের তালিকা বাতিল করে ঢেলে সাজানোর দাবি জানান 24, 25 ও 27 ব্যাচের বঞ্চিত কর্মকর্তারা। এ সময় তারা অভিযোগ করেন, সদ্য নিয়োগ পাওয়াদের মধ্যে অনেকেই বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিলেন। তাড়াহুড়া বলবো যে ইনফরমেশনের কি বলবো, মিসকমিউনিকেশন, ডিসকমিউনিকেশন, ডিস্টর্টেড অর কমিউনিকেশন গ্যাপ, অথবা যাকে যখন যে তথ্যটা আমাদেরকে দেওয়ার কথা ছিল এই তথ্যটা পরে আসছে। এই জন্য আমরা ইনস্ট্যান্ট উই জাম্প অ্যান্ড ডু। জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী এবং এই 8টা। আর আমরা বললাম যে 4টা জেলায় রদবদল করা হয়েছে ফর বেটার ফাংশনিং। তারা জিসি থাকবে এক জেলা থেকে আরেক জায়গায়। এখন যার দিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন যার দিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার সরকারের প্রধান পালালেও তার প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, হতে পারে নতুন কোনো ষড়যন্ত্র। বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু সহ সব রাজবন্দির মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারী সরকারকে বিদায় করতে পারায় আংশিক সমস্যার সমাধান হয়েছে। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠার কথাও জানান তারেক রহমান। আজকের এই সমাবেশে উপস্থিত প্রতিটি মানুষের সামনে আমি দাবি রাখছি যে আব্দুস, বিএনপি সহ বিরোধী দলের যত নেতাকর্মী যাদের নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, যাদেরকে মিথ্যাভাবে মুক্তি দিতে হবে, সকলের মুক্তি দাবি করছি। দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকালে সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত তুরাবের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ দাবি করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ বিএনপির এই সিনিয়র নেতার। এই স্বাধীনতাকে সুসংহত করতে হলে আজকে যারা অন্তর্বর্তীকালীন শাসকরা যারা আছেন তাদেরকে আরও বেশি দায়িত্বশীল হয়ে কোনো দিক থেকে কোনোভাবেই এই পরাজিত ঘাতকদের কোনো কীট পতঙ্গ যাতে মাথা চাড়া দিতে না পারে সেটা দেখতে হবে। তাই জনগণের ক্ষমতা জনগণের হাতে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা দরকার সেটি করে
আইনের শাসন নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে কত সময় লাগতে পারে বিএনপির কাছে তা জানতে চেয়েছেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার নার্দিয়া সিমফন। বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। এ সময় তিনি বর্তমান প্রেক্ষাপটে দল হিসেবে বিএনপি কি ভাবছে এবং অন্তর্বর্তী সরকার কি করছে সে বিষয়ে জানতে চান। এছাড়া দুদেশের সম্পর্ক বৃদ্ধি, আঞ্চলিক রাজনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়েও এ সময় আলোচনা হয়। রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করার পাশাপাশি দুদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয় বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। The weather is very present in Canberra now these days. My daughter. এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ সম্পর্কর বিষয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং এই অঞ্চলের জিও পলিটিক্স, জিও স্ট্র্যাটেজিক বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে এবং নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। মূলত সার্বিকভাবে এগুলো আলোচনার পরে তাদের ধারণা যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাংলাদেশে এই সমস্ত সমাধানের মাধ্যমে আগামীতে একটা আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এগিয়ে যাবে। দেশের বিরুদ্ধে এখনও গণবিরোধী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেড.এম. জাহিদ হোসেন। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে 14 ও 15 সেপ্টেম্বর বিএনপির ডাকা সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথ সভা হয়। সভা শেষে জাহিদ জানান, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং ছাত্র জনতার আন্দোলনে হতাহত ও গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ে 17 বছরে যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই বিএনপি এ সমাবেশ করতে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী যে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিয়েছেন তা পুনরুদ্ধারের লড়াই চলবে বলেও জানান তিনি। লেভেল প্লেইং ফিল্ড থাকবে, কোনো ধরনের বিনা ভোট নাই। 16টি বছর যাবৎ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রয়েছেন। আমরা হারিয়েছি আমাদের মাঝ থেকে হাজার হাজার নেতাকর্মীকে। যেই দিন এদেশের মানুষ নির্ভয়ে, নির্বিঘ্নে এবং নিঃশঙ্ক চিত্তে তার প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে, ততদিন পর্যন্ত আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, বিএনপি আন্দোলনে ছিল, আন্দোলনে আছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, সে লড়াই অব্যাহত আছে, অব্যাহত থাকবে। এদিকে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। দুপুরে কুমিল্লায় সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে 14 গ্রামে হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার নতুন ভবন ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বন্যার্তদের জরুরি ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময় কেন্দ্রীয় ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে জনগণের ভোটাধিকার ফেরত দিয়ে গণতান্ত্রিক ধারায় দেশকে পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমির। যৌক্তিক সময়ে যতটুকু দরকার সংস্কারের জন্য ততটুকু সময় নিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন, জনগণ যাতে তারা তাদের অধিকার প্রয়োগ করতে পারে, ফিরে আসতে পারে গণতন্ত্রের ধারায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সবার জন্য একই ধরনের গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান সরকারের অনেকেই চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো নিশ্চিত না করে নিজেরাই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেলে সরকারের থাকার নৈতিক অবস্থান হারিয়ে ফেলবেন তারা। সভায় বিভিন্ন বিষয়ে স্থানীয় ছাত্র নাগরিকের সঙ্গে মতবিনিময় করেন সমন্বয়করা।
আমরা বিশ্বাস করতে চাই পৃথিবী হবে মানুষের, এখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। সমতলের যে ধরনের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, ঠিক একই ধরনের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পাহাড়েও নিশ্চিত করতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। যতদিন না পর্যন্ত আমরা দুর্নীতি বন্ধ করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের সার্বিক উন্নয়ন কার্যক্রম আমাদের কখনই সম্ভব নয়। স্বাস্থ্য বিভাগের জরিপে জুলাই আগস্টের আন্দোলনে আহত হয়েছেন 19,000 আর মারা গেছেন 700 জন। বুধবার স্বাস্থ্যের সিনিয়র সচিব জানান, ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিদেশ থেকে বিশেষজ্ঞ এনেও সেবা দেওয়া হচ্ছে। দেশে সব না হলেও আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে সরকার। 625 ছিল, এখন 700 ক্রস করেছে। আর নিহত আর আহত ছিল 18,380, রাফলি ধরেন 19,000। তো সারা দেশে যার জন্য একটা কমিটি কাজ করেছে একজন প্রাক্তন সচিবের নেতৃত্বে, তার ডাটাবেজ অনুযায়ী আহত ছাত্রদেরকে বিদেশে চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি। এমনকি আমাদের সাথে আমাদের আওতায় না এরকম একটি সরকারি প্রতিষ্ঠান তাদেরকে বিনামূল্যে টিকিট দিয়েছে, বাংলাদেশ বিমান। তাহলে আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করছি কিন্তু। এবং এই ছাত্র ভাইদের বিনা চিকিৎসায় বা অবহেলায় কেউ মারা গেছে, এটা জাতির কাছে আমরা এই দায়ভাগ নিয়ে পার পাবো না, কারণ হচ্ছে এটা আমাদের দায়িত্ব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহীকে 4 দিনের রিমান্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার বিকেলে রিমান্ডের আদেশ দেওয়া হয়। গত 17 জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন শিকদার। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে আসামি করা হয়। মঙ্গলবার রাতে গুলশান থেকে তৌফিক ইলাহীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলার তদন্তের স্বার্থে পুলিশ তার 10 দিনের রিমান্ডের আবেদন জানায়। পরে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডক্টর তৌফিক ইলাহী 2009 সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। শেখ হাসিনার 2 উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহী এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহী চৌধুরীকে বাড্ডা থানায় একটি হত্যা মামলায় আজকে আদালতে উপস্থাপিত করা হয়। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে আমরা 10 দিন রিমান্ড বাতিল চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বয়স্ক বিবেচনায়, ফ্রিডম ফাইটার বিবেচনায়, সার্বিক ওনার শারীরিক পরিস্থিতি বিবেচনায় আমরা জামিন চেয়েছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হকের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে 7 দিনের রিমান্ডে শহীদুল আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর বায়েজিদ বোস্তামি। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত 3 সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর 4 সেপ্টেম্বর তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যান গাড়িতে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। বুধবার সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম ও শাহিন স্কুলের আবু সবুর ভাই রেজানুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের একাধিক সদস্য, পুলিশের কর্মকর্তা সহ 70 জনকে অভিযুক্ত করা হয়। আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা অভিযোগ 2টি ডায়েরিভুক্ত করেছে। ঢাকার আশুলিয়ায় গত 5 আগস্ট পুলিশের বিরুদ্ধে গুলি করে হত্যার পর ভ্যান গাড়িতে উঠিয়ে এরপর লাশ পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি, শৃঙ্খলা ও বিধিমালা পরিপন্থী কোনো স্ট্যাটাস, মন্তব্য, কন্টেন্ট শেয়ার করা থেকে বিরত থাকতে সারা দেশের নিম্ন আদালতের বিচারকদের নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু বিচার বিভাগীয় কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা প্রতিপালন করছেন না। বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। কোনো কর্মকর্তা বিচারিক কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিয়োগকারী ও
নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন বলেও আদালতের নজরে এসেছে, যা চাকরি শৃঙ্খলা ও বিধিমালার পরিপন্থী এবং অসদাচরণের শামিল। এ বিষয়ে প্রধান বিচারপতি বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দিয়েছেন। দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। কানাডার বেগমপাড়ায় বিলাসবহুল বাড়ি কেনা ক্ষমতার জোরে জমি দখল, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ সহ নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উত্তরা এলাকার প্রভাবশালী এই ব্যবসায়ীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ মেলায় বুধবার থেকে অনুসন্ধানে নামে সংস্থাটি। এদিন নতুন আরও 3 মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। তালিকায় রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, বগুড়া 3 আসনের সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ। দুদকের মহাপরিচালক জানান, তাদের লুকিয়ে রাখা আরও সম্পদের ব্যাপারে খোঁজ নিতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। অনুসন্ধানে সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে সংস্থাটি। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে অবৈধ সম্পদ ও অবৈধভাবে শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় অন্তর্ভুক্তি অনুমোদনের অভিযোগ পাওয়া গিয়েছে। 2 সাবেক সংসদ সদস্য ঢাকা 18 জনাব মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে কানাডার বেগমপাড়ায় বাড়িসহ দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হলে তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা ভূমি অফিস, তারপরে ব্যাংক সহ অন্যান্য যেসব জায়গায় এই সম্পত্তি লুকিয়ে রাখতে পারে বা আছে সেই সব জায়গায় আমরা প্রাথমিকভাবে আমরা চিঠির মাধ্যমে আমরা জানার চেষ্টা করি যে তাদের কোথায় কোথায় এই অবৈধ সম্পত্তিগুলো আছে, এবং সেগুলি পাওয়ার পরে পরবর্তীতে আমরা আইনগত পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করি। ক্ষমতাচ্যুত সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরে আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। জাতীয় শিল্পকলা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাম্প্রতিক ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাট্যকর্মীদের এগিয়ে আসার আহ্বান সহ নারীদের বোরকা পরার বিষয়ে দেয়া বক্তব্য ব্যক্তিগত মত বলে জানান তিনি। বলেন, মানুষের নিজস্ব মত থাকে, আমি যা বলেছি তা একান্ত নিজস্ব বক্তব্য। শিল্পকলা একাডেমিতে সর্বজনের সাংস্কৃতিক চর্চার রূপ দেওয়া হবে। শিল্পকলা একাডেমির আর্থিক স্বচ্ছতা ফেরাতে জেলা পর্যায়ে প্রতিষ্ঠানগুলোর আয় ব্যয়ের তথ্য নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই বাংলাদেশে আসবে। শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই যেন তার বিচার হবে। আউট অফ কনটেক্সট কথা না বলে আপনি পুরো ভিডিওটা দেখে কথা বলেন। এবং আমি যখন কথাটা বলেছি তখন আমি ডিজি ছিলাম না, এবং একটা জায়গায় কথা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, সেখানে আমার ব্যক্তিগত মত প্রকাশ করেছি। এখন আমাদের অনেকের অনেক রকম মত থাকে। গুমের সঙ্গে জড়িত এবং নির্দেশদাতাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে গুমের শিকার ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা। বুধবার বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে মায়ের ডাকের আয়োজনে গুম, জান ও জবান শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান। গুমের শিকার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি কথিত আয়নাঘর বা গোপন বন্দিশালাগুলো সবার সামনে উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তারা। এ সময় আর্থিক ক্ষতিপূরণ দেয়া ও গুম নামক শব্দটি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় জানানোর কথাও বলেন তারা। যে সন্তান জন্মের পর থেকে তার বাবার ছবি দেখেছে, বিভিন্ন জায়গায় সে বাচ্চা বাবার ছবি নিয়ে হেঁটে গিয়েছে, সে সন্তানের কাছে আমরা কি প্রশ্নের উত্তরটা দিব বলেন? 3 জন মানুষ যখন বের হয়ে এসছে আয়নাঘরের সিক্রেট ডিটেনশন সেল থেকে, বাকি মানুষগুলোর তথ্য যেন আমরা সবার সামনে আনতে পারি। প্রায় 23টা আয়নাঘরের কথা আমরা শুনতে পাচ্ছি। তো এই আয়নাঘরগুলো আমাদের কাছে ওপেন করে দিতে হবে, এবং মাহফুজা স্পষ্ট করে বলেছেন সে আয়নাঘরের যদি আমার ভাইরা থেকে থাকেন তাহলে আমি যেতে চাই সেই জায়গায় মুক্তি করতে আমার ভাইকে। 1000 দিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরে।
বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। খিলগাঁও থানায় দায়ের করা ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, গ্রেপ্তার ও মামলার বিষয়ে বিস্তারিত কি তথ্য যুক্ত করতে পারেন আপনি এই মুহূর্তে আমাদের সাথে? মাঝহার, আপনি জানেন যে ডিএমপির সাবেক কমিশনারকে আসাদুজ্জামান মিয়া তাকে মহাখালী থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর কিন্তু আমাদের কাছে যতটুকু তথ্য আছে সেই তথ্য অনুযায়ী তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হয়তো আগামীকাল ভোরে সকালে বা আগামীকাল যে কোনো সময় তাকে কোর্টে তোলা হতে পারে। মূলত 2015 সালে তৎকালীন উনি যখন ডিএমপির কমিশনার ছিলেন তখন খিলগাঁও থানা ছাত্রদলের একজন নেতাকে পুলিশ হেফাজতে ক্রস ফায়ারের নামে তাকে হত্যা করা হয়। সেই হত্যা মামলায় মূলত তাকে আসলে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাড়াও কিন্তু আমরা মামলার এজাহারে দেখেছি যে 21 জনের নাম রয়েছে, সেখানে 13 জনই আসলে সাবেক পুলিশ কর্মকর্তা আছেন। এছাড়াও কিন্তু আমরা যদি বলি আসাদুজ্জামান 2015 সাল থেকে 19 সাল পর্যন্ত ডিএমপির কমিশনারের দায়িত্ব পালন করেন। তার নামে কিন্তু আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কিন্তু দুর্নীতির একটা অভিযোগ আসলে উঠে, এটা আমরা আসলে দেখেছি। এছাড়াও কিন্তু আমরা যদি একটু বলতে চাই যে কর্তৃত্ববাদী সরকার বা শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের 5 আগস্ট প্রত্যাবর্তনের পরে কিন্তু আমরা দেখি যে এখন পর্যন্ত সাবেক সরকারের 24 জন মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সংসদ সদস্য বা তাদের উপদেষ্টাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তারের ধারাবাহিকতায় মূলত আসলে তাকেও গ্রেপ্তার করা হয়, যেহেতু তার নামে মামলা আছে। এখন পর্যন্ত আসলে আমাদের কাছে যে আমরা যেখানে আছি খিলগাঁও থানায় নুরুজ্জামানের জনির যে বাবা, উনি আসলে এসে 3 সেপ্টেম্বর এই খিলগাঁও থানায় আসলে মামলাটি করেন। সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু তিনি আসলে আত্মগোপনে ছিলেন। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তিনি আত্মগোপনে ছিলেন এবং তাকে আসলে আজকে মহাখালী থেকে 11:15টার সময় র্যাব তাকে আসলে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর হয়তো তাকে আসলে এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে ওই ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং আগামীকালকে আসলে কোর্টে তোলা হবে তাকে। তো মাঝহার, আসাদুজ্জামান মিয়া সম্পর্কে এই ছিল, তার গ্রেপ্তার সম্পর্কে এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। রাজধানীর খিলগাঁও থানা থেকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় মতবিনিময়কালে তিনি বলেন, তারা সতর্কতা অবলম্বন করছেন, ডেঙ্গু যাতে না বাড়ে সে ব্যবস্থা নেওয়া হয়েছে, চিকিৎসা ও সচেতনতার উপর জোর দেওয়া হয়েছে। অতি দ্রুত ডেঙ্গু প্রকোপ কমে আসবে বলে জানান তিনি। আমাদের প্রস্তুতি, প্রিভেনশনের যে প্রস্তুতি সেটা আমরা আরও জোরদার করছি। বিভিন্ন মেডিসিন, ফগিং, তারপরে আপনার মেডিসিন দেওয়ার ব্যাপারে। আর যখনই একজন রোগী ধরা পড়েন সেই এলাকাতে গিয়ে আবার নতুন করে আপনার কিছু প্রিভেন্টিভ মেজার নেওয়া হয় যাতে এটা আরও না ছড়ায়, সেগুলোর ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করছি এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি এটা খুব শীঘ্রই কমে আসবে। ছাত্র জনতার হাতে সফল বিপ্লবের গঠিত অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য খাতে জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তাই বৈষম্যের শিকার চিকিৎসক কর্মকর্তাদের পদায়ন করে স্বাস্থ্য প্রশাসন ঢেলে সাজানোর দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টর ফোরাম NDF। 5 আগস্টের পূর্বে ঘটে যাওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতা জানাতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে NDF, যেখানে উঠে আসে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের আমলের স্বাস্থ্য খাত ধ্বংসের চিত্র। বলেন, এ সময়ে হাসপাতালগুলো রূপ নেয় রাজনৈতিক প্রতিষ্ঠানে, যেখানে নিরাপদ ছিল না ভিন্নমত পোষণ করা কোনো চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী। ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি দেয়া চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের শনাক্ত করে BMDD এর রেজিস্ট্রেশন বাতিলেরও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। আমার জন্য একটা সেকেন্ড। আন্দোলনে
আহত ছাত্র জনতাকে যারা চিকিৎসা দিতে অস্বীকার করেছেন তাদের তালিকা প্রণয়ন করতে হবে। একই সাথে তাদের বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল করে আইনের আওতায় আনতে হবে। চিকিৎসকদের কর্মকর্তা যারা আপনার ইউএইচএফপি থেকে আপওয়ার্ডস তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা চাচ্ছি। এতে করে আরেকটা লাভ হবে, সেটা হলো দেখেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার কারণে অন্যান্য কর্মকর্তারা কিন্তু তাদের কাজ করতে যেয়ে তারা আক্রান্ত হয় না। রাজধানীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের সদ্য বিদায়ী অধ্যক্ষ জোবেদা বেগমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বুধবার বিকেলে নিজ প্রতিষ্ঠানে এ বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীরা জানায়, বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সাথে যোগসাজশ করে 9 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ ছিল। এছাড়া সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের সাথে বেতন বৈষম্য ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণের অভিযোগও করে তারা। এ সময় অভিযোগের প্রতিবাদ করায় কিছুদিন আগে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। পদত্যাগের পর বিভিন্ন মাধ্যমে সাবেক অধ্যক্ষ শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। উনি পদত্যাগ করার পর থেকে আমাদের স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হয়েছে, আমাদের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। আজকে আমরা এই আন্দোলনে নেমেছি শুধুমাত্র আমাদের সেফটির জন্য। আমার বইয়ে লেখা আছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এই আমরা শিখি। অন্যায়ের বিরুদ্ধে যখন আমি দাঁড়াইলাম, স্কুল থেকে আমাকে মেসেজ দিছে, আমার আম্মু আমাকে মেসেজ দিছে আমি অন্যায় করতেছি, আপনার মেয়েকে নিয়ে যান, আপনার মেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আমরা চাই তারা যেন সরি বলে আমাদেরকে এই ব্যাপারটা তারা যেন স্বীকার করে তারা ভুল বলেছে, এবং যে যারা এই উল্লেখযোগ্য টিচাররা ছিলেন তার পেছনে তারা যেন পদত্যাগ করে। আমাদের এই দাবি থাকবে। রাজশাহীতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার পদে কর্মকর্তাদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ। সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। পরে একই স্থানে অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হাসানের কাছে স্মারকলিপি দেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি চালানোর হুঁশিয়ারি বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, আগস্ট বিপ্লবের সবচেয়ে বড় শক্তি হলো শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ছাত্র ও জনতার অভূতপূর্ব ঐক্য, যার ফলেই কাঙ্ক্ষিত এই বিজয় এসেছে। বুধবার ভোরে শরীয়তপুরের শহীদ মিনার চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্যকারীগণের সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। দলটির মহাসচিব মামুনুল হক সভায় দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসেন সহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসমাবেশে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন এ সময় বক্তারা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে সশস্ত্র সংগঠন আরসার 2 কমান্ডার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার ভোরে উখিয়া উপজেলার 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের M25 ব্লকের মার্কাজ মসজিদ সংলগ্ন এই ঘটনা ঘটে। আর্ম পুলিশ ব্যাটালিয়ন জানায়, ঘটনাস্থলে নিহত ইমাম হোসেন ও রহমতুল্লাহ আরও কয়েকজন অবস্থান করছিল। এক পর্যায়ে 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে 20 থেকে 30 জন লোক এসে তাদের উপর আতর্কিত গুলি ছুড়ে। পরে হামলাকারীরা পালিয়ে যায়। এতে মৃত্যু হয় 2 জনের। এছাড়া গুলিবিদ্ধ হয় আরও একজন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত ইমাম হোসেন ও রহমতুল্লাহ মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার কমান্ডার। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ, চাঁদাবাজি সহ নানা অভিযোগে মামলা রয়েছে। পুলিশের প্রাথমিকভাবে ধারণা, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 1900 সালের শাসনবিধি ও পার্বত্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদ। বুধবার সংবাদ সম্মেলনে পার্বত্য অঞ্চলে সেনা প্রত্যাহারের দাবিকে ষড়যন্ত্র বলেছেন তারা।
জাতীয় প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। বলা হয়, বৈষম্যের শিকার হয়ে পিছিয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলের বাঙালি পরিবারগুলো। পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ধর্মান্তরিত করার বিরুদ্ধেও ক্ষোভ জানান তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, 124 বছরের পুরনো উপনিবেশিক আইন বলবৎ রেখে বাক স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্রে পরিণত করার আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তার অন্যতম অনুষঙ্গ হল বর্তমান সময়ে কিছু উপজাতীয় নেতার পার্বত্য শাসনবিধি 1900 এই আইন বহাল রাখার আন্দোলন। অথচ এই শাসনবিধি হল পার্বত্য চট্টগ্রামের সাধারণ উপজাতীয় জনগণকে শোষণের হাতিয়ার। 124 বছর পর এসে এই উপনিবেশিক আইন বলবৎ রেখে উপজাতীয়রা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। দিনাজপুরের হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10:30টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজে এই কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা কমিশনার ও পৌর প্রশাসক লায়লা ইয়াসমিন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে খোলা বাজারের চেয়ে কম দামে তেল, ডাল ও চাল পেয়ে খুশি সীমান্তবর্তী স্বল্প আয়ের মানুষ। হাকিমপুর উপজেলার 10,571 জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে 470 টাকায় 5 কেজি চাল, 2 কেজি মসুর ডাল ও 2 লিটার তেল দেওয়া হচ্ছে। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন। বুধবার দুপুরে ইমেইল করে বিসিবিতে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন। এর আগে বিসিবির বিভিন্ন বিভাগে কাজ করেছেন সুজন। তার আগে নাজমুল হাসান পাপন, জালাল ইউনুস, শফিউল আলম চৌধুরী, নাদেল, নাইমুর রহমান দুর্জয়ও পরিচালকের পদ ছেড়েছেন। এদিকে আওয়ামী ঘরানার অন্য পরিচালকেরা ও যে কোনো সময় পদ ছাড়তে পারেন। তাছাড়া টানা 3টি বোর্ড সভায় উপস্থিত না হলে পরিচালক পদ হারাতে হবে তাদের। চালু হচ্ছে ঘরোয়া টি-20 আসর। অন্যদিকে বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ NCL এর কাঠামো। পিকনিক টুর্নামেন্টের যে দুর্নাম রয়েছে সেটি মানতে নারাজ নির্বাচক আব্দুর রাজ্জাক। কামালা হ্যারিস যেটা আমাদের আসলে বিপিএল ছাড়া টুর্নামেন্ট আসলে ছিল না, তো যেটা চিন্তা করেই করা হয়েছে যে বিপিএল এর আগে NCL এর 4 days ভার্সনের পরেই আমাদের টি-20 টুর্নামেন্টটা হবে। লাস্ট 15 ইয়ার্স আমি ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর আমি 6 বছর একটানা রেগুলার খেলেছি। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট হয় NCL। কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে 2 বছরের মধ্যে অস্তিত্ব থাকবে না ইসরায়েলের। আর ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকলে কিয়েভে এখন বসে থাকতেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুপুরে খাবারের সঙ্গে খেয়ে ফেলতেন ট্রাম্পকেও। নির্বাচন সামনে রেখে প্রথম বিতর্কে এভাবেই একে অপরকে আক্রমণে জর্জরিত করলেন যুক্তরাষ্ট্রের 2 প্রেসিডেন্ট প্রার্থী। 90 মিনিটের কথা থাকলেও অনেকটা দীর্ঘায়িত হয় বিতর্ক। মধ্যপ্রাচ্য ইস্যুতে কামালা জানান, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের সমর্থন আছে তার, কিন্তু ইসরায়েলি নাগরিকদের পাশাপাশি ফিলিস্তিনিদের ও সমান নিরাপত্তার অধিকার চান তিনি। দ্বিরাষ্ট্রীয় সমাধান, গাজা পুনর্গঠন আর ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি। জবাবে ট্রাম্পের দাবি ইসরায়েলকে ঘৃণা করেন কামালা। সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 141 জনে। এখনও নিখোঁজ আরও প্রায় 59 জন। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এসব হতাহতের ঘটনা ঘটে। রাজধানী হ্যানয় সহ বেশ কয়েকটি শহরে তলিয়ে গেছে পানির নিচে। পানির তোড়ে ভেসে গেছে কয়েকশো ঘরবাড়ি ও অবকাঠামো। হ্যানয়ের রেড নদীর পানি ঘন্টায় 10 সেন্টিমিটার করে বাড়ছে। পানিবন্দী হয়ে আছেন কয়েক হাজার বাসিন্দা। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পরিচিতি পাওয়া ইয়াগি গেল সপ্তাহে ফিলিপিন্সের নুজন দ্বীপে প্রথম আঘাত হানে।
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরই মধ্যে খান ইউনিসে নিহত হয়েছে ১৩ জন। ফিলিস্তিনি পুরো গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়ায় সাধারণ ফিলিস্তিনিরা বলছেন গাজায় আর কোনো নিরাপদ স্থান অবশিষ্ট নেই। এদিকে দক্ষিণাঞ্চলের আল মাওয়াসিতে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এদিকে আল জাজিরা সানাদ এজেন্সি বলছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দেওয়া ২,০০০ পাউন্ডের MK-84 বোমা দিয়ে হামলা চালিয়েছে IDF। সেই হামলায় মৃত্যু হয়েছে ১৯ ফিলিস্তিনের। পশ্চিম তীরেও আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।